অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কাজে ফিরেছেন এনবিআর কর্মীরা, চালু হয়েছে কাস্টমস হাউস, পণ্যের শুল্কায়ন স্বাভাবিক। কুমিল্লা গৃহবধূ ধর্ষণের মামলায় ৪ আসামির রিমান্ড আবেদন, মামলা চালিয়ে যাবেন ভুক্তভোগী নারী। এবং নানা সমস্যায় জর্জরিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষা কার্যক্রম ব্যাহত। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় আনুষ্ঠানিক চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সাথে এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু ও রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যার ঘটনায় তার পরিবার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। পরে শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। ১০৯ পৃষ্ঠার অভিযোগে সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের নেতৃত্বের দায়ে কয়েকজন সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশ প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য, সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাটা থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। টানা ২ দিন কমপ্লিট শাটডাউনের পর আজ থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হলেও চলতি অর্থবছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। ২ দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল ৯টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে 2 দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলা থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সেই রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই, আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2 দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে।
সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে, সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে এনবিআর কর্মকর্তাদের দুদিনের শাটডাউন কর্মসূচি শেষে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লোড করার কাজ শুরু হলেও বন্দরের 19 ডিপোতে এখন 14,000-এর বেশি কন্টেইনারের স্তূপ। সাগরে সৃষ্টি হয়েছে জাহাজ জট। আটকে পড়া পণ্য সময় মতো রপ্তানি করা নিয়ে শঙ্কায় শিপিং এজেন্টরা। চট্টগ্রাম থেকে আরিশ আহমেদের পাঠানো রিপোর্ট। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেওয়ার পর গতি এসেছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়নে। তবে গত 2 দিনে আটকে পড়া আমদানি পণ্যের পাশাপাশি 14,000 রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক করতে 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বন্দর ব্যবহারকারীরা জানান, অর্থ বছরের শেষে এই আন্দোলন দেশের বড় ধরনের ক্ষতি করেছে। পাশাপাশি এর প্রভাব পড়বে ভোক্তাদের উপর। বন্দর রিলেটেড, কাস্টম রিলেটেড তো সারা বাংলাদেশ, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত, রাজস্ব আহরণে সবাই ক্ষতিগ্রস্ত, সেভাবে আমরা হয়েছি, সবাই হয়েছে। এই ক্ষতিপূরণটা সাধারণ পাবলিক জনগণের কাছে পৌঁছা যাবে। এই ক্ষতিটা আমার 4 দিনের ড্যামারেজ চলতেছে, 12 কন্টেইনার মাল। 2 দিনের কর্মসূচির প্রভাবে বন্দরে কন্টেইনার জটের পাশাপাশি জাহাজ জট তৈরি হয়েছে। শিপিং এজেন্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য বোঝাই অপেক্ষমান জাহাজ বেড়েছে 21টি। এটা খুব আনইউজুয়াল যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দেশের ব্যবসা বাণিজ্য অচল করে দেওয়া। ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে আমরা যে শিপিং কোম্পানি, আমাদের ক্ষতিটাও কিন্তু বিশাল অঙ্কের। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। আজকে চট্টগ্রাম বন্দরে এমনি 4 গুণ অতিরিক্ত পোর্ট চার্জ আমাদেরকে দিতে হচ্ছে। অন্যদিকে গত কয়েকদিনে কাস্টমসের কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনে মংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে কোনো প্রভাব পড়েনি। বন্দরের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক ছিল। এছাড়া মংলা ইপিজেডে তেমন প্রভাব পড়েনি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর কর্মসূচি প্রত্যাহারের পর হিলি স্থলবন্দরে শুরু হয়েছে পণ্য আমদানি রপ্তানির কাজ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে গ্রেফতার 4 যুবকের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান। গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে ওই এলাকার 4 যুবক অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় অভিযুক্ত 4 যুবককে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের সাথে সম্পৃক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী, আর মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। ওদিকে পুলিশ বলছে, প্রধান আসামি ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। মামলা প্রত্যাহার করবেন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের বিষয়টি অস্বীকার করেছেন ভুক্তভোগী নারী। একই সাথে প্রধান আসামিসহ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। নকুলের বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব, আর যদি মামলা যদি না তুলস তাইলে এটা জামিন হইব, জামিন হলে পরে খেতাম তগও ফেয়াইব, খেতাম তোরা খেতাম পরে থাকতে পারবি না। আমি মামলাটা তুলতাম না। এই মামলা তোলার ব্যাপারে আমার কাছে কেউ বাদীও কেউ কিছু বলে নাই বা আমিও কিছু জানি না। আর ওই যে কোনো রাজনৈতিক চাপ নাই,
তবে যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল। এলাকাবাসীর দাবি, প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী ওই নারীর সাথে অভিযুক্ত ফজর আলীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভিডিও ছড়িয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। ফজর আলী সহ যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি। লীগ করুক বা বিএনপি করুক বা জামাত করুক তাটা এটা কিন্তু আমরা আসে না। আমরা চাই যারা নিয়ে অপরাধী করছে অপরাধেরই আমরা বিচার চাই। এদিকে ফজর আলী বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করলেও স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতারা তা অস্বীকার করেছেন। গত ২৬ জুন দিবাগত রাতে এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয়, সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। হে নাকি বিএনপি রাজনীতিতে জড়িত আছে, তা আসলে সে কোনো বিএনপি রাজনীতিতে কোনো জড়িত নাই। গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষক ও আবাসন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অনেকটা যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। স্নাতক ও স্নাতকোত্তর পাঠদান কার্যক্রম চললেও নেই পর্যাপ্ত শিক্ষক। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স না থাকায় অনার্স শেষে শিক্ষার্থীদের অন্য কলেজে গিয়ে ভর্তি হতে হচ্ছে। সমস্যা সমাধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনেক গুণীজন। সব কিছুরই পরিবর্তন হলেও উন্নয়ন ও আধুনিকায়নের কোনো ছোঁয়া লাগেনি ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটিতে। উচ্চ মাধ্যমিক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স পড়ানো হয় এই কলেজটিতে। মোট 15,000 শিক্ষার্থী লেখাপড়া করে, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক। কলেজ শিক্ষকদের 242টি পদ থাকার কথা থাকলেও আছে মাত্র 70টি। আবাসিক হলের রয়েছে সংকট। ছাত্রদের জন্য রয়েছে একটি হল, সিট রয়েছে মাত্র 100টি। ছাত্রীদের রয়েছে মাত্র 2টি, সেখানে রয়েছে 300টি সিট। শিক্ষক সংকটের কারণে কয়েকটি ডিপার্টমেন্টকে একত্র করে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। শ্রেণীকক্ষ যদি একটু বড় পরিসর করা যেত বা আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করা যেত তাহলে আমরা সবাই বসতে হয়তো সুবিধা হতো বা ক্লাসে মনোযোগ দিতে আরও একটু সুবিধা হতো। ছাত্রাবাসের সংখ্যা যদি আরও বাড়ানো হয়, সিটের সংখ্যা, তাহলে তারা উপযোগী হতো, এটার সুবিধা ভোগ করতে পারতো। মানে আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তাদের জন্য যদি একটা বাস বা কোনো পরিবহনের ব্যবস্থা করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা সরকারের কাছে দাবি আমাদের। শিক্ষক তো দূরের কথা, কলেজের অধ্যক্ষের কোনো বাসভবন নেই। কয়েকটা ডিপার্টমেন্টকে একসাথে করে ক্লাসটা আমাদেরকে নিতে হচ্ছে। শিক্ষক সংকট সত্ত্বেও আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। কলেজের নানা সমস্যার কথা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি আবেদন পাঠানো হয়েছে বলে তিনি জানান। সার্বিকভাবে পরিবহন ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, শিক্ষক সংকট সবকিছু মিলে সরকারের আশু সদয় দৃষ্টি থাকলে এই কলেজটি জেলার সবচেয়ে বড় কলেজ হিসেবে তার যে অবস্থান সেটা হয়তো আরও সুসংহত হতে পারত। দ্রুত সমস্যা সমাধানের দাবি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল 10টা থেকে 3 ঘণ্টা ব্যাপী চট্টগ্রাম বন্দরের প্রধান গেটের সামনে এসব কর্মসূচি পালন করেছে তারা। সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরের বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তারা বলেন, ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা করতে দেবে না শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য সরকার নৌবাহিনীর সহায়তা নেবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটির কন্টেইনারের বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 6 জুলাই। 7 জুলাই থেকে নতুনভাবে নৌবাহিনী এনসিটি পরিচালনা করবে এনসিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না।
বিকেলে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাজা মাস্টার সহ অনেকে। চুরি করতে গিয়ে সাবমেরিন কেবল কেটে ফেলায় পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পুলিশ জানায়, শনিবার রাত 11টার দিকে চুরি করতে গিয়ে সাবমেরিন কেবল কেটে ফেলে জসিম মৃধা ও জুয়েল মৃধা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাঙ্গাবালী সদর, ছোট বালাইদিশা, বড় বালাইদিয়া ও মৌডুবি ইউনিয়ন। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। এই ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী জসিম ও জুয়েলকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মোহাম্মদ স্বপন আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এর রায় ঘোষণা করেন। 2016 সালের 21 সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাজনগর গ্রামের 9ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে গাংনীর আকুবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় স্বপন আলী। পরদিন স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে থানায় মামলা করেন কিশোরীর বাবা। সাভারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে নামাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পলিথিন মজুদ, বিক্রি ও প্রদর্শন করার দায়ে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা এবং জব্দ করা হয় প্রায় 2,500 কেজি নিষিদ্ধ পলিথিন। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়বাজার ঘোড়াইঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনে ঘাটের ভাড়া 3 টাকা করা সহ শিক্ষার্থীদের ফ্রি পারাপারের দাবি তুলে এলাকাবাসী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘাটের ভাড়া 2 টাকা থেকে 7 টাকা করা হয়েছিল। সরকার পতনের পর বিক্ষোভের মুখে টোল কমিয়ে 5 টাকা আদায় করা হলেও সাধারণ জনগণের জন্য এ টোল দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে বলে জানায় মানববন্ধনকারীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মোংলায় শিক্ষার্থীদের মাঝে পোশাক, নগদ অর্থ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আলহাজ কোরবান আলী আলিম মাদ্রাসায় এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর ও উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কাজে ফিরেছেন এনবিআর কর্মীরা, চালু হয়েছে কাস্টমস হাউস, পণ্যের শুল্কায়ন স্বাভাবিক, 14,000-এর বেশি কন্টেইনারের রপ্ত। কুমিল্লা গৃহবধূ ধর্ষণের মামলায় 4 আসামির রিমান্ড আবেদন, মামলা চালিয়ে যাবেন ভুক্তভোগী নারী। নানা সমস্যায় জর্জরিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।